আপনারা শুনছেন কণ্ঠস্বর। উপল ছুরির এক টানে রিয়ার গলাটা কেটে ফালা ফালা করে ফেলল। কিন্তু রিয়ার মুখে এতটুকুও কষ্টের ছাপ নেই কেন? উপল বেশ কিছুক্ষণ এক দৃষ্টে রিয়ার মুখের দিকে চেয়ে রইল। রিয়ার মুখে হাসির ঝিলিক এখনো স্পষ্ট। আজ আপনারা শুনবেন কণ্ঠস্বরের প্রযোজনায় প্রতিকৃতি। রিয়ার গলায় হাত দিয়েও হাত সরিয়ে নিল উপল। ডান হাতে শক্ত করে ধরা ছুরিটা একটু আলগা হয়ে গেল এই ফাঁকে। উপল বিড়বিড় করে বলল যে আজ তাকে পারতেই হবে, আজ আর থামলে চলবে না। আজ বাদে কালই সেদিন আসছে। আগামী 25 তারিখে পাকাপাকি ভাবে তার থেকে আলাদা হয়ে যাবে রিয়া। প্রথম 6 মাস সেপারেশনে থাকলেই নাকি মিউচুয়াল ডিভোর্স সহজেই পেয়ে যাবে সে। আর তারপরেই ওর মুক্তি। মুক্তি নাকি বাঁধন? বাঁধন, মনের মতন বাঁধন, ভীষণ আকাঙ্ক্ষার বাঁধন। এই বাঁধনই তো এতগুলো দিন মাস বছর ধরে খুঁজে চলেছিল রিয়া। ডিভোর্স দেবে না। উপল এই গোঁ গড়ে থাকায় কিছুতেই উপলের বাঁধন কেটে অঙ্কিতের বাঁধনে বাধা পড়তে পারছিল না ও। কিন্তু বর্তমানে অঙ্কিতের প্রভাব প্রতিপত্তি দারুণ রকমের বৃদ্ধি পেয়েছে। ভালো চাকরি পেয়ে গিয়েছে সে। তারই সঙ্গে অঙ্কিতের ঠাকুরদা তার নামে বিরাট সম্পত্তি লিখে দিয়ে গেছেন মাস কয়েক আগে, তার মৃত্যুর আগে। ফলস্বরূপ অঙ্কিতের হাত শক্ত করে ধরতে আর কোনো বাধা নেই রিয়ার। আর রিয়া সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে দিয়েছে। ও একেবারে মরিয়া হয়ে উঠেছে। রিয়ার কোনো অবস্থাতেই উপলের সঙ্গে এক ছাদের তলায় থাকবে না। অঙ্কিতের দেখে দেওয়া ফ্ল্যাটেই উঠে যাবে ও। কে জানে, হয়তোবা ওই ঘরে ডিভোর্স পাওয়ার আগেই অঙ্কিত সময় অসময়ে এসে রিয়াকে সঙ্গ দেবে। এইসব কথা ভাবলেই উপলের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায়। তার দোষ হলো সে তার শিল্পকর্ম নিয়ে একটু বেশি ব্যস্ত, তাই উপার্জনও কম। কিন্তু এত ভালোবাসা, তাই নিয়ে কি থাকা যেত না? তার কত বন্ধুই তো তেমন কিছু উপার্জন করে না। তার কলেজ ফ্রেন্ড অসীম তো কিছুই করে না, সারা দিন ক্যামেরা নিয়ে সারা দুনিয়া চষে বেড়াচ্ছে। ওর বউ পলা নিজেই চাকরি করে দুটো ছেলে মেয়েকে সম্পূর্ণ নিজের চেষ্টায়, নিজের খরচে, নিজের হাতে মানুষ করেছে। কই, সে তো অসীমকে ডিভোর্স দিয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে ঘর বাঁধার কথা ভাবেনি কখনো। অসীমের মুখে শুনেছে পলা প্রমোশন পেয়ে দারুণ পজিশনে রয়েছে এখন। ওর মাইনেপত্র চোখ ধাঁধানো, কিন্তু তবুও ও শুধুই অসীমের। আর রিয়া তো সেই তুলনায় তেমন কিচ্ছুই করে না। চাকরি একটা করে ঠিকই, কিন্তু সেটাও তেমন আহামরি নয়। দেখতে শুনতেও এমন কিছু বাড়াবাড়ি রকমের নয় রিয়া, কিন্তু তারপরেও অঙ্কিতের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে রিয়া। শুধু তাই নয়, অঙ্কিতের ভালো চাকরি আর ঠাকুরদার সম্পত্তি পাওয়ার পরে ওকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে। এত অকৃতজ্ঞ হতে পারে কোনো মানুষ? কি করেনি সে রিয়ার জন্য? সব করেছে, সব। তাদের প্রেম উপলের মা মেনে নেননি, বাধা দিয়েছিলেন। চিরকালের মায়ের বাধ্য ছেলে সেদিন চরম অবাধ্য হয়েছিল এই রিয়ার জন্য। মায়ের পছন্দ করা মেয়েকে ছুঁড়ে ফেলে দিয়ে কাছে টেনে নিয়েছিল রিয়াকে। রিয়ার যখন ক্যান্সার ধরা পড়ল, সে কোথায় না কোথায় ছুটে বেরিয়েছে শুধু ওকে সুস্থ করে তোলার জন্য। রাতের পর রাত জেগেছে ওর জন্য। আর আর আজ কিনা সেই মেয়ে নির্দ্বিধায় তাকে, তার এত ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিল অবলীলায়। একটা বারের জন্য সে ভাবলো না যে উপল কিভাবে সহ্য করবে নিষ্ঠুরতা, কিভাবে উপল বাঁচবে রিয়াকে ছেড়ে।
যত প্রয়োজনই থাকুক না কেন বিয়ের পর থেকে একটা রাতও রিয়াকে ছেড়ে কাটায়নি সে। উপলের মা যখন মৃত্যু শয্যায় তখনও সে গভীর রাতে ঘরে ফিরে এসেছিল। আর সেই রিয়া আজ কোথাকার কোন এক অঙ্কিতের হাত ধরে বেরিয়ে যেতে চাইছে তার অভ্যস্ত জীবন থেকে। কেন? সে হচ্ছে আনস্মার্ট, গাইয়া, ভদ্র সমাজে তাকে পাতে দেওয়া যায় না, এটাই হলো রিয়ার যুক্তি। উপল ছুরিটা শক্ত করে ধরল। তার সামনে শুয়ে থাকা এই রিয়া একমাত্র তার, আর কারণ নয়, হতেও পারে না। অন্য কেউ এই রিয়াকে একাকী দু চোখ ভরে দেখতে পারে না। এই রিয়াকে শুধু সে ছোঁবে, সে দেখবে, আর কেউ দেখবে না, কেউ ছোঁবে না, কেউ না। কিন্তু কিন্তু রিয়া তার কথা শুনবে না। বহুবার বুঝিয়েছে তাকে উপল, কিন্তু ওর ওই সিদ্ধান্তে ও অনড়। সেক্ষেত্রে রিয়াকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই তার হাতে। মনের মধ্যে রিয়ার প্রতি যতটা ভালোবাসা ততটাই ঘৃণা জন্ম নিয়েছে। ঘৃণার পাল্লা ভারী হয়ে গিয়েছে, ছাপিয়ে গেছে ভালোবাসাকে। বুঝতে পারছে সেটা উপল। উপলের শক্ত হাত আবার রিয়ার গলা লক্ষ্য করে এগিয়ে গেল। রিয়ার গলাটা দুভাগ করে ফেলে দেওয়ার আগে আবার সে কয়েক মুহূর্তের জন্য থমকালো। রিয়ার ফর্সা পেলব মসৃণ গলায় একটা হাড় ছিকমিক করছে। কই, এটা তো গত রাতেও সে গলায় ছিল না, দেখেনি। আজই তাহলে কি রিয়া? এটা কি অঙ্কিতেরই দেওয়া উপহার? কবে দিয়েছে এটা? হারটা নিশ্চয়ই ও নিজের হাতে রিয়াকে গলায় পরিয়ে দিয়েছিল। সে নিজেও তো অনেকবার বিয়ের পর নিজের পছন্দ করে দেওয়া হার কিনে নিয়ে এসে তার গলায় পরিয়ে দিয়েছিল, কিন্তু প্রথম দু একবার ছাড়া কোনোটাই রিয়া 2-4 দিনের বেশি ওর গলায় রাখেনি। অথচ অঙ্কিতের মালা তার গলায় থাকবে, রিয়ার গলায় থাকবে, আর তারপরেও উপল সেই গলা অক্ষত রেখে দেবে। উপল এক টানে রিয়ার গলাটা কেটে ফালা ফালা করে দিল। কিন্তু রিয়ার মুখে এতটুকু কষ্টের ছাপ নেই কেন? উপল বেশ কিছুক্ষণ এক দৃষ্টে রিয়ার মুখের দিকে চেয়ে রইল। রিয়ার মুখে হাসির ঝিলিক এখনো স্পষ্ট। উপল প্রথমে ভেবেছিল কোনো রকমে রিয়ার গলাটা দুভাগ করে কেটে ফেলবে শুধু, কিন্তু রিয়ার মুখের হাসিটা দেখে সে সিদ্ধান্ত বদলালো। উপল ঠিক করে ফেললো শুধু গলা নয়, রিয়ার গোটা শরীরটাই সে কেটে কেটে টুকরো করে ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে রিয়াকে। সে এরপরে রিয়ার কোমরে ছুরি বসালো। এই ছুরিটা বিদেশি ছুরি, সম্ভবত অঙ্কিতেরই দেওয়া। মাথা ঠান্ডা করে উপল ধীরে ধীরে ভীষণ ধারওয়ালা বিদেশি ছুরিটা দিয়ে রিয়ার কোমর থেকে শরীরের নিচের অংশটা কেটে কেটে আলাদা করে ফেলল। এবারে উপলের ছুরি রিয়ার হাতের দিকে এগিয়ে গেল। রিয়ার সারা শরীরের মধ্যে এই হাত দুটোই তো তার সবচেয়ে বেশি প্রিয়। এই হাত দুটোর জন্য সে কত কত রাত জেগেছে। কিন্তু তখনই তার মনে পড়ল অঙ্কিতের কথা। তারই প্রিয় হাত দুটো সারা জীবনের জন্য উপলের থেকে নিয়ে চলে যাবে অঙ্কিত। উপল নির্দ্বিধায় রিয়ার হাতের উপর ছুরি চালিয়ে দিল। তারপরে ধীরে ধীরে পায়ের আঙুল। রিয়ার ছিন্ন ভিন্ন শরীরের পাশে বেশ কিছুক্ষণ বিমূঢ় হয়ে বসে থাকলো উপল। তার চোখ দুটো দিয়ে জল পড়ছে। সে যে রিয়াকে দেখতে চায়নি কোনোদিনও এইরকম, যে রিয়াকে সে এত ভালোবাসে। প্রতিদিন ঘুম ভেঙেই যে রিয়ার মুখ সে দেখে, সেই রিয়া আজ থেকে নেই হয়ে গেল। এই রিয়াকে সে কোথাও আর খুঁজে পাবে না, কোথাও না, কোনো দিনও খুঁজে পাবে না। না,
না, সে সে ঠিক করেনি। না, এই রিয়া অঙ্কিতের কাছে থাকলেও তো থাকতো, এইভাবে তো ছিন্ন ভিন্ন হয়ে যেত না। এতক্ষণ সে খেয়াল করেনি। এবারে ঘড়ির দিকে চোখ পড়তেই সে চমকে উঠল। 7টা বেজে গেছে। একটু পরেই তো সবাই ঘরে ফিরতে শুরু করবে। মনের আনন্দে এতক্ষণ সে রিয়ার শরীরটা নিয়ে কাটাকুটি খেলেছে, কিন্তু এভাবে তো আর রিয়ার ছিন্ন ভিন্ন শরীরটা বিছানার উপরে সাজিয়ে নিয়ে বসে থাকা যায় না। উপল দ্রুত পায়ে বাড়ির পেছনের দরজার সামনে গিয়ে বারান্দার দিকে তাকালো। না, বারান্দা দিয়ে তো বাগানের কাউকে দেখতে পেল না। তাহলে ওদিকে কেউ নেই। তাছাড়া ওই পাশটা বেশ অন্ধকারই বটে। সে বিছানার চাদরের মধ্যে তার রিয়াকে নিয়ে বাগানের দিকে এগিয়ে গেল। ভাগ্যিস দুপুরে বাগানে সে গর্ত খুঁড়ে এসেছিল, তাই এখন ছটপট করে কাজটা সেরে ফেলতে পারবে। বেশ কিছুক্ষণ ধরেই সদর দরজায় বেল বাজছে। উপল বাগান থেকে এসে হাত দুটো ধুতেও পারেনি ভালো করে, তার মধ্যেই বেল বাজতে শুরু করেছে। এখন কি এলো? আজ তাদের রান্নার মেয়ে লতা তো আসবে না। সকালে রিয়ার মুখেই শুনেছিল সে। তাহলে এখন কে এলো? লতাই নাকি? হয়তো যে কাজের জন্য লতা ছুটি নিয়েছিল সেটা আজ হবে না, তাই চলে এসেছে। মিছিমিছি একটা দিন ছুটি নিলে তো হরি ক্ষতি, কারণ রিয়া মাসে 2 দিনের বেশি ছুটি ওকে দেয় না। কিন্তু লতা তো জানে না আর কটা দিন বাদেই রিয়া অঙ্কিতের কাছে চলে যাবে। তারপরে আর না লতারই কাজটা থাকবে, আর না ওর ছুটি নিয়ে কোনো কথা উঠবে। বেচারা, একটা ভালো মাইনের হালকা কাজের বাড়ির কাজ হাতছাড়া হয়ে যাবে মেয়েটার। উপল এলোমেলো চুলগুলোতে হাতের আঙুল চালিয়ে নিল একবার। মুখটা কি খুব অস্বাভাবিক লাগছে উপলের? কি জানি, একবার আয়নায় দেখে নিলে ভালো হতো, কিন্তু তা তো আর করা যায়নি। আসলে এতবার বেল বাজছে যে সে দরজার দিকে যেতে বাধ্য হলো। দরজা খুলতেই দেখলো কপাল কুঁচকে তারই সঙ্গে মুখে একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রিয়া। তাকে কিছু বলার সুযোগ না দিয়েই রিয়া বলে উঠল, কি ব্যাপারটা কি তোমার? এতক্ষণ ধরে বেল বাজাচ্ছি, দরজাটাকে খুলছো না কেন? বৃষ্টির মধ্যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তারপরে ঘরে ঢুকেই বড় আলোতে উপলের মুখের দিকে কয়েক মুহূর্তে চেয়ে থেকে আরো বিরক্তির স্বরে প্রশ্ন করল, কি ব্যাপার? তোমার মুখে কাদা মাখা কেন? কাদা দিয়ে কি করছো? নতুন কোনো মডেল বানাচ্ছো? উপল কোনো উত্তর না দিয়েই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল রিয়ার দিকে। উপলের এটাই ভালোবাসা, সে মডেল বানাতে ভালোবাসে। বিয়ের পর রিয়ার মডেলও বানিয়েছিল সে। তখন রিয়ার চোখে শুধু উপলের জন্যই প্রেম ছিল, তখন ওর জীবনে কোনো অঙ্কিত আসেনি। একটু আগেই যে মডেলটা সে বাগানে পুঁতে রেখে এলো সেটা রিয়ারই মডেল। রিয়ার 2 চোখে এবারে আগুন ঝিকিয়ে উঠল। সে ঠোঁট দিয়ে দাঁত কামড়ে ধরে নিজের মনেই বলে উঠল, গাইয়া ভূত কোথাকার একটা! প্রশ্ন করলে উত্তর দিতে হয়, সেটা শেখনি? উপল এবারেও নিশ্চুপ। সেই ড্রয়িং রুমে যেখানে রিয়ার মডেলটা রেখেছিল সেখানে ভয়ার্থ দৃষ্টিতে চাইতেই রিয়া সেই দৃষ্টি অনুসরণ করে হতচকিত হয়ে বলল, এই উপল, তুমি আমার মডেলটা কি করেছো? ওটা এখানে নেই কেন? ওই মডেলটা অঙ্কিতের ভীষণ পছন্দের ছিল। ও বলে দিয়েছিল ওই মডেলটা বিয়ের পরে আমাদের ড্রয়িং রুমে রাখবে। ও বলেছিল বিরাট কোনো শিল্পীও তার মডেলে এভাবে আমাকে ফুটিয়ে তুলতে পারতো না যেভাবে তুমি তুলেছো। উপল, এই কি করেছো মডেলটা? তুমি কি করেছো? এই উপল, সত্যি কথা বলো, তুমি কি করেছো মডেলটাকে নিয়ে? বিয়ের পরে কত রাত তুমি জেগেছিলে আমার ওই মডেলটাকে জীবন্ত করে তুলবে বলে।
কত কষ্ট করেছিলে তুমি। আর আর আজ আজ সকালেই তো অঙ্কিতা দেব ওই অত দামি নতুন হারটা আমি ওটাকে পরিয়ে রেখেছিলাম বোঝার জন্য যে আমাকে কেমন দেখতে লাগবে। এক মিনিট সেটাই না কোথায়? এই উপল, সত্যি কথা বলো, তুমি কি করেছো মডেলটাকে নিয়ে? কি হলো, তুমি কথা বলছো না কেন? কথা কেন বলছো না? কি হয়েছে তোমার? উত্তর দাও, তুমি কি করেছো আমার মডেলটাকে নিয়ে? মডেল তো পাবে না। মডেল করছে মডেল পাবে না, মডেল। বাইরের এতক্ষণে নিশ্চিদ্র অন্ধকার নেমেছে। এখন উপল জানে সেই অন্ধকারই তার বানানো মডেল রিয়া সারা জীবন তার খুব কাছে তার বাড়ির বাগানের আলগোছা হয়ে শুয়ে থাকবে। এই রিয়াকে আর কখনো কোনো দিনও অঙ্কিত ছুঁতে পারবে না। এই রিয়া কেবল মাত্র তার, উপলের একার। রক্ত মাংসের পূর্ণাবয়ব রিয়া সারা জীবনের মতো উপলের কাছ থেকে হারিয়ে গেলেও তার বানানো জড় পদার্থ মডেল রিয়া খণ্ড বিখণ্ড হয়েও তার কাছে থেকে যাবে সারা জীবন। আসল রিয়া তো উপলের কাছে কবেই খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আজ আপনারা শুনলেন কণ্ঠস্বরের প্রযোজনায় প্রতিকৃতি। গল্পে গল্পকথক ও উপলের চরিত্রে সোহম, রিয়া সপ্তমিতা। পোস্টার ডিজাইন করেছে তনুষ্কা। আবহ এবং সম্পূর্ণ পর্ব পরিচালনায় আমি সোহম। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার ঠিক সন্ধে 8:30টায়। নমস্কার।